সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। পেজে লাইক দিয়ে সাথে থাকুন। Audio Jungle. ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। পেজে লাইক দিয়ে সাথে থাকুন। লোকাল বাসের মধ্যে বসে সিগারেট খাচ্ছি, হঠাৎ একটা সুন্দরী মেয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, হাউ স্মার্ট। মানে আমাকে বলছেন? আপনার হোক্কা টানার স্টাইলটা তো সেই। হোয়াট দ্য হোক্কা? ইতির চোকা, যারা খায় ছ্যাঁকা তারা টানি হোক্কা। কি বলতে চাচ্ছেন আপনি? আমি বলতে চেয়েছি এটা একটি পাবলিক বাস, এখানে সিগারেট টানা নিষেধ, তা জানেন না? আফারে কি কইব আর, আমরা দুঃখের কথা, সিগারেট মানে আপনার ভাষায় হোক্কা কি সাদে টানি? মনের দুঃখে কষ্টের নিবারণের জন্যই তো টানি। তা ছ্যাঁকাটা কি একটু বেশি খেয়ে ফেলেছেন নাকি? ওই সেরি, আমি ছ্যাঁকা খাইতে যাব কোন দুঃখে? কি বললেন আমায়? আপনি তো মানুষটা ভারী বেয়াদব। আফা গো আফা, মাইন্ড করেন কেন? বললাম না আমার মনে অনেক দুঃখ, তাই কি বলতে কি বলে ফেলছি, কিছু মনে করবেন না। তা আপনার মনে এত কিসের কষ্ট বলা যাবে? আর কোয়েন না গো আফা, এই অবশিষ্ট দুধের বাচ্চাকে আমার আম্মু জোর করে বিয়ে দিতে চায়, তাই মনে অনেক দুঃখ। তা সেই দুধের বাচ্চাটা কে? কেন, আমাকে কি আপনার চোখে পড়ে না? কে আবার হবে? আমি নিজেই। হাসালেন মিয়া, আপনি দুধের বাচ্চা। আজ বিয়ে করলে কাল ডজনে ডজনে দুধের বাচ্চার জন্ম হবে, আর ইনি নাকি নিজেই দুধের বাচ্চা। ভাবা যায় এটা? দূর সেমরি, তুই আসলে বেশি কথা কস। এই স্যামরা, তুই আবার আমাকে সেমরি বললি? আসারে খ্যাপেন কেন? আপনি বললাম না আমার মনে অনেক দুঃখ, তাই কি বলতে কি বলে ফেলেছি মাথায় আসছে না, সরি। ঠিক আছে ঠিক আছে, এখন সরে বসেন, আমি বসবো। ও মা গো, একটুখানি ভালো করে কথা বলছি দেখে এখন আমার পাশে বসবেন তাই না? জানেন আমি না এমনই, মেয়েরা আমাকে দেখলেই পটাতে শুরু করে দেয়। হাউ স্মার্ট মি, তাই না? ভাবি এই কথাটা বললাম, ইংরেজিটা ঠিক বলছি কিনা সন্দেহ। জি না মিয়া, এটা আমার সিট, আপনি আমার সিটে বসে আছেন, এই যে টিকিট দেখুন। সো এখন সরে বসেন। নো প্রবলেম নো প্রবলেম, আসেন বসেন। মেয়েটি বসার পরে, আচ্ছা আপনি এই হোক্কাটা কবে থেকে টানেন? 24 বছর। কি, আপনার বয়স কয় বছর? 24। তার মানে আপনার জন্মের পরে মায়ের পেট থেকে বের হওয়ার পর থেকেই হোক্কা টানেন? আরে আগে আমার কথাটা তো শেষ করতে দিবেন নাকি? বলেন। মানে হলো আমার জন্মের 23 বছর 11 মাস 29 দিন পর থেকে আমি সিগারেট মানে আপনার বাসায় হোক্কা টানি। তার মানে আপনি আজকেই প্রথম খেলেন? এই যে বললাম না আমার অনেক দুঃখ, এই দুধের বাচ্চাকে আমার আম্মু জোর করে বিয়ে দিতে চায়, তাই দুঃখ নিবারণের জন্য আমি হোক্কার স্বাদটা নিয়ে নিলাম। হায় রে দুধের বাচ্চা রে, 24 বছরে বুইরা নাকি দুধের বাচ্চা। একটা কথা বলি, আপনি না অনেক দুষ্ট। একই, আপনি আমার নিকনেম জানলেন কি করে? মানে হচ্ছে দুষ্ট আমার নিকনেম, সকলে আমাকে দুষ্ট বলেই ডাকে। মেয়েটার সাথে কথা বলতে বলতে আমার গন্তব্যে স্থানে চলে আসলাম। প্রায় 2 ঘন্টা একসাথে বসে গল্প করলাম, আর মেয়েটির সাথে আমি দুষ্টুমি করলাম। শুধু যে আমি এই মেয়েটার সাথেই দুষ্টুমি করলাম তা কিন্তু নয়,
আসলে আমি সবার সাথেই একটু দুষ্টামি করি। বাস থেকে নেমে গেলাম। তাহলে আপনি থাকেন, আমি যাই। কই যাবেন? আরে আমার গ্রাম পৌঁছে গেছি, বাড়িতে যাব না। ও তাহলে বাই। আমি বাসের দরজায় সামনে এসে একটা কথা বলবো? জি বলেন। আপনি বলাতেই মেয়েটার চোখ মুখ হাস্যোজ্জ্বল হয়ে গেল। মনে করলো তাকে ভালো কোনো পদবি দেব, কিন্তু আমি জি আমি কি? আপনি না খুব একটা বাচাল টাইপের একটা মেয়ে, বলেই দিলাম দৌড়। মেয়েটা দেখলাম পিছনে থেকে বলছে, ওই আমি বাচাল? তুই বাচাল, তোর বাপ বাচাল, তোর 14 গোষ্ঠী বাচাল, হারামজাদা। কে শোনে কার কথা। আমি দৌড়ে বাড়িতে চলে আসলাম, কিন্তু একটা জিনিসের জন্য খুব আফসোস হচ্ছে। অত সুন্দর একটা মেয়ের সাথে এতটা পথ পাড়ি দিয়ে আসলাম, আর মেয়েটার নাম ঠিকানা কিছুই জানা হলো না। বাড়িতে এসেই, কিরে বাবা, এসে পড়েছিস? গুড বয়। শোন, কালকে কিন্তু তোর জন্য মেয়ে দেখতে যাব। আম্মু আমি সবে আসলাম, কোথায় খাইতে দেবে তা না করে আমার বিয়ে নিয়ে পড়লে। খেতে দেব মানে? আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, তারপর খাবি। না, আগে খাবো তারপরে রুমে যাব। আমার অনেক দুঃখ, তাই দুঃখের কারণে ক্ষুধা লেগে গেছে। কি বলিস তুই? আমি আগে জানতাম দুঃখের কারণে মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দেয়, আর তোর ক্ষুধা লাগছে? আম্মু শোন, দুষ্টুমি সবার সাথে করলেও আমার সাথে করতে আসিস না, কারণ ভুলে যাস নে, তুই যদি দুষ্টু হোস তাহলে আমিও দুষ্টুর মা। ক্ষুধা লাগছে, এখন খাইয়ে দাও। খাবার টেবিলে বসে বললাম, আচ্ছা আম্মু, আমার বিয়েতে মামা থাকবে না, তাই কি কখনো হয়? আচ্ছা আম্মু, মামা কোথায় যেন থাকে? ওই কানাডা। কি, মামা কানা? কি বলো, আগে তো জানতাম না যে মামা কানা। হারামজাদা, তোর মামা কানা হতে যাবে কেন? তোর মামা তো কানাডাতে থাকে। ও তাই বলো। আমি ভাবলাম মামাকে মনে হয় সত্যি সত্যি কানা বলছো। তোরে বললে এক কথা, তুই বুঝিস আরেক কথা। ভালোভাবে কোন জিনিসটা বুঝিস? হ্যাঁ বুঝি না, এখন খাইয়ে দাও তো। তারপর আম্মু আমাকে খাইয়ে দিল। খাওয়া শেষ করে রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম, কারণ বাড়িতে আসতে আসতেই সন্ধ্যা হয়ে গেছিল। সকালবেলা আর সব গল্পের মতো আমার শরীরে পানি অনুভব করলাম। ভাবলাম এ কি, আমার ছাদটা আবার ফুটো হয়ে গেল নাকি? চোখ মেলে দেখি আম্মু হাতে বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। আম্মু, এই সকাল সকাল আমার ঘুম না ভাঙালেই তোমার হচ্ছিল না, তাই না? ঘুম তো ভাঙাতেই হবে, আজ তোর জন্য মেয়ে দেখতে যাব। তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নে, আমরা বের হব। তুমি কি আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেলে নাকি? এই ভোরবেলা কেউ পাত্রী দেখতে যায় নাকি? ভোর পাইলি কোথায় তুই? ঘড়ির দিকে তাকিয়ে দেখ কত বাজে। 9:30 বেজে উঠলো, আর উনি বলছেন এখন নাকি ভোর হলো। ধুর, তাহলে একটু আগে ডেকে দিবা না? আপনি হলেন লাট সাহেব, এত সকালে কি আর আপনার ঘুম ভাঙে? হারামজাদা, সেই কখন থেকে ডাকছি, উঠার কোনো নাম নাই, আর উনি বলছেন তাকে নাকি ডাকি নাই। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে। তুমি না আমার সাথে কেমন ভাবে কথা বলো, একটু ভালোভাবে কথা বললে কি এমন হয়? তারপর উঠে ফ্রেশ হয়ে খাওয়া করে আম্মুর সাথে মেয়ে দেখতে চলে আসলাম। মেয়ের বাড়িতে বসে আছি, সামনে অনেক রকমের খাবার রাখা আছে। তার মধ্যে আমি একটা সিঙ্গারা হাতে নিয়ে খাইতে খাইতে মেয়ের মাকে বললাম, আন্টি, সিঙ্গারার ভিতরে যে পেঁয়াজ আলুগুলো দিয়েছেন, ওগুলো গোল করে না কেটে যদি 3 কোনা করে কাটতেন তাহলে আরো সুস্বাদু লাগতো, আর অন্যরকম একটা টেস্ট চলে আসতো এর ভিতরে। তারপর শরবত খেয়ে, আন্টি শরবত কেমন যেন তেতো তেতো, মনে হয় কাঁচা লেবু, তাই না? তবে শরবতের মধ্যে একটু গুড়ের সাথে চিনি বেশি করে মিশিয়ে দিলে ভালো হতো, খাইতে সেই লাগতো। আমি কথাটা বলে আম্মুর দিকে তাকালাম, দেখলাম আম্মু রাগী লুক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর মেয়ের মা তো আমার কথা শুনে পুরাই আবুল হয়ে গেছে। সিঙ্গারের স্বাদ পাল্টে যায়, এ আবার কেমন কথা? মেয়ের মা মানে আমার হবু শাশুড়ি মা। তুমি তো জানো আমি কেমন ছেলে। আজ যদি আম্মু আমার পাশে না থাকতো, তাহলে শুধু সিঙ্গারা আর শরবত না, তোমার সবগুলো খাবারের স্বাদ পাল্টে দিতাম আমি। আম্মু আমার দিকে রাগী ভাবে তাকিয়ে থাকার জন্য আর কিছু বললাম না।
তাই নিচের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পরে মেয়েটা নিয়ে আসা হলো। তারপর মেয়েটি আমাকে দেখে বলে উঠল, আরে হোক্কাখোর আপনি? মেয়ের মুখের দিকে তাকাতেই শরবত গলায় থেকে বেশম খেলাম। বিয়ে করার জন্য মেয়ে দেখতে এসে বসে আছি। কিছুক্ষণ পরে মেয়েকে আনা হলো। মেয়েটা আমার মুখের দিকে তাকিয়ে বলল, আরে হোক্কাখোর আপনি? আপনি এখানে? আর আমার দিকে ভাবে তাকিয়ে আছেন কেন? চিনতে পারছেন না নাকি? আমাদের তো কালকেই বাসের মধ্যে দেখা হলো। আপনি হোক্কা টানছিলেন। আপনার হোক্কা টানের স্টাইল কিন্তু সেই ছিল। একদমে মেয়েটা শুধু বলেই গেল। আমার মান ইজ্জত মনে হয় এবার সব পাটের খেতে চলে গেল রে। আম্মুর দিকে তাকিয়ে দেখি আম্মু একবার আমার দিকে তাকাচ্ছে, একবার মেয়েটার দিকে তাকাচ্ছে। তারপরে আম্মু বলল, মা তুমি এসব কি বলছো? কে হোক্কাখোর? আর তোমরা দুজন দুজনকে চেনো নাকি? আসলে আন্টি আপনার ছেলে না কালকে? হ্যাঁ আম্মু, আমি ওনাকে চিনি তো। কাল বাসেই তো ওনার সাথে আমার পরিচয় হলো। তা বুঝলাম, কিন্তু হোক্কাখোরটাকে? আমি কি তুই হোক্কাখোর? আরে আম্মু, আমি ওনাকে ওই গল্পটা বলেছিলাম বাসের মধ্যে, হোক্কা টানার গল্প। তুমি আমার ছোটবেলায় যে গল্পটা বলে ঘুম পাড়িয়ে দিতে না, সেই গল্প ওনাকে বলেছিলাম। ওই কথা বলছে উনি। আমি তোকে হোক্কা টানার গল্প বলে কবে ঘুম পাড়িয়ে দিলাম? বাদ দাও তো, ছোটবেলায় তোমার হয়তো মনে নেই। আমি তোরে গল্প শোনাইতাম, আমার মনে নেই, আর তোর সে কথা মনে আছে? আমার ব্রেনটা যে সেই মেয়েটাকে উদ্দেশ্য করি। আর আপনিও না কোন জায়গায় কি বলতে হয় তাও জানেন না। আচ্ছা সরি আম্মু, আমি ওনার সাথে আলাদা কথা বলতে চাই। মেয়ের মা মেয়েটিকে বলল, আচ্ছা যা তোরা রুমে নিয়ে গিয়ে কথা বল। মেয়েটি দাঁড়িয়ে গেল, তবু আমি বসে আছি। তাই আম্মু বলল, কিরে তুই বসেই রইলি কেন? তারপর আমি উঠে মেয়েটির পিছনে পিছনে তার সাথে যেতে লাগলাম। মেয়েটির ঘরের মধ্যে ঢুকতেই আমাকে একটা টান মেরে ঘরের মধ্যে ঢুকিয়ে নিল। তারপর ঠাস করে দরজাটা আটকিয়ে দিল। ওই কি করছেন? এত জোরে কেউ দরজা লাগায় নাকি? চুপ শালা, আমার বাপের দরজা আমি যেভাবে খুশি সেভাবে লাগাই, তাতে তোর বাপের কি? একেবারে আপনি থেকে তুই। পাগল হয়ে গেলেন নাকি? কি বলেন এগুলো? শালা ঠিকই আছি। শালার সাহস কত! আমাকে কাল কি বলেছিলি আমার মনে আছে। কি বলছিলাম? আমি বাচাল? তুই বাচাল, তোর গোষ্ঠীর সবাই বাচাল। আর একটু আগে কি বললি? আমি জায়গা অনুযায়ী কথা বলতে পারি না, তাই না? তার জন্য সরি। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। আর এখন থেকে আমার সাথে এইভাবে কথা বলবি, মনে থাকে যেন। সেমরি, আমাকে তুমি এখনো চেনো না। তোর বাড়িতে আসছি জন্য যা মন চায় তাই করছিস না? দিন আমারও আসবে। এই দিন না, আরো দিন আছে। এই দিন নিয়ে যাব সেই দিনের কাছে। এই তো গুড বয়, এখন বল তুই বিয়ে করতে চাচ্ছিস না কেন? জিএফ আছে নাকি? আরে না, আমার মতো শিশু বাচ্চার ছেলের জিএফ কই পাবো? থাকলেও ভুলে যা। আমি এখন বিয়ে করবি তো? না। আমি না বলাতেই মেয়েটা টেবিলের উপর থেকে একটা চাকু নিয়ে আমার গলায় ধরে। কি বললি কুত্তা? আরেকবার বল। আরে আরে কি করছেন? কি লেগে যাবে তো, ছাড়ুন প্লিজ ছাড়ুন। আমি এখনো বিয়ে করিনি। লেগে গেলে আমার বউটা বিয়ের আগেই বিধবা হয়ে যাবে। আমিও বিয়ের আগে বিধবা হতে চাই না। এখন বল আমাকে তুই বিয়ে করবি কিনা? করব। এবার ছাড়ুন প্লিজ। এই তো গুড বয়, এখন নিচে চল শোনা। আর আমাদের মধ্যে এই করে যা হলো নিচের কেউ যেন জানতে না পারে। আমি এগুলো এমনিতে কাউকে জানাবো না। আমার সাথে এমন কেউ জীবনেও করে নাই। আর তুই, আম্মু যদি এই কথাটা জানতে পারে তাহলে তো আমাকে খেপাতে খেপাতে শেষ করে দিবে। আমার মতো একটা ছেলে একটা মেয়ের কাছে হেনস্থা হয়েছে, ভাবা যায়? তারপর আমি দরজার কাছে আসতেই, এই দাঁড়াও। আবার কি হলো? তোমার কপালে ঘাম জমে আছে, আসো মুছে দেই। আর আমার বরটার সাথে তো পরিচয় হলো না। তারপরে মেয়েটি তার ওড়না দিয়ে আমার কপালে ঘাম অতি আদরে মুছে দিল। মেয়েদের মন বোঝা সত্যিই কঠিন। কিছুক্ষণ আগেও যেন
এই মেয়েটা আমাকে তেলে বেগুনে ভেজে খাবে, আর এখন এই মেয়েটাই আমার ঘামগুলো মুছে দিচ্ছে। হায় রে মেয়ে জাত, তোদের মন বোঝা সত্যিই কঠিন। কি ভাবছো এত? আমরা কি পরিচিত হব না? না মানে আসলে কি আমতা আমতা করছো? ওকে, আমি জান্নাতুল রিয়া, অনার্স প্রথম বর্ষ। তুমি আমাকে রিয়া বলেই ডাকতে পারো। আমি মোহাম্মদ আব্দুল আজিজ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আপনি আমাকে আজিজ বলেই ডাকতে পারেন। কেন? আমি দুষ্ট বলে ডাকলে কি সমস্যা আছে নাকি? আর তুমি আমাকে তুমি করিয়ে বলতে পারো, ঠিক আছে? হুম। এখন নিচে চলো। তারপর আমি আবারও রিয়ার পিছনে পিছনে নিচে নেমে আসলাম। আম্মু আমার মুখের দিকে তাকিয়ে, কিরে মনমরা করে আসিস কেন? আসলে আন্টি, আমার ঘরের ফ্যানটা নষ্ট তো, তাই গরমে এমন হয়েছে। ও কিরে, বৌমাকে পছন্দ হয়েছে তোর? তারপর বিয়ের দিন তারিখ ঠিক করে আমাদের বাড়িতে চলে আসলাম। রাত 11টায় ঘুমিয়ে আছি, হঠাৎ ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। অচেনা নাম্বার, এই সময় আবার কে ফোন দিল? ধরে পড়ে, আমার বাবুটা কি করে? জি আম্মু, ঘুমাইছিলাম। ওই কুত্তা, আমি তোর কোন জন্মের খালারে? তাহলে কি খালামণি? ওই কুত্তা, আমি তোর কোন কালের খালা লাগি? কুত্তা! ওই সেরে চিল্লাস কেন? পরিচয় না দিলে চিনছো কেমনে? আমি রিয়া, তোর বউ। ওহো, বউ তুমি? তা আগে বলবো না, তাহলে তো আর আম্মু খালামণি ডাকি না। কিন্তু আমি বিয়ে করলাম কবে? বিয়ে করিস নাই, করবি, সমস্যা কোথায়? এখন বল আমাকে, ওইগুলো আম্মু খালামণি বলে ডাকলি কেন? আর বইল না, আমি যখন ছোট ছিলাম তখন আমাকে আমার আম্মু তার খালামণির আদর করে বাবু বলে ডাকতো, তাই ভাবলাম তুমি হয়তো আমার। চুপ কর শালা, নাম্বার দেখেও কি চিনতে পারো না? কার নাম্বার? তোমার নাম্বার তো আমার কাছে ছিল না। শালা, নিজের বউয়ের নাম্বার রাখিস না? তুই কেমন বর, আমার বোঝা হয়ে গেছে। আল্লাহ গো, তুমি যে আমার কপালে কি লিখে রাখছো? সরি বউ। চুপ, এক্ষুনি আমার নাম্বার বউ লিখে সেভ করবি। এই তো আমার বাবুটা, সরি আমার বরটা। আচ্ছা শোনা, তুমি রাতের খাবার খাইছো? বউ খাইছি। তুমি খাইছো বউ? খাইছি। তা আমার বরটা কি দিয়ে খাইলো? পান্তা ভাতের সাথে আলুর ভর্তা। কি আজিজ, তুমি এই রাতে পান্তা ভাতের সঙ্গে আলু ভর্তা খাইছো? ঠান্ডা লেগে যাবে না? তুমি কি জানো এখন ঠান্ডা লাগলে মানুষের করোনার সম্ভাবনা আছে? ঠান্ডা লাগলে তখন কি করবে? কি করব বলো, আমার তো বয়স হয়ে গেছে, তাই না? তো আমার বয়সের সাথে পান্তা খাবার কি সম্পর্ক? ওই যে আম্মু তো এখন আর বেশি রান্না করতে পারে না, তাই আম্মু শুধু সকালে রান্না করে। সকালে গরম খাবার খাই, দুপুরে ওই খাবার গুলাই খাই, পরে আম্মু পানি দিয়ে রাখে, তাই রাতের বেলায় পান্তা খাই। আমি তো আর আম্মুকে কষ্ট দিতে পারি না, তাই না? ইস, আমার সোনাটার রাতে পান্তা খেতে হয়, খুব কষ্ট হয়, তাই না? আর বেশি দিন তোমাকে কষ্ট করতে হবে না সোনা, আমার বিয়ে হয়ে গেলে তোমাকে প্রতিদিন প্রতি ওয়াক্তে গরম গরম খাবার খাওয়াবো, কেমন? সোনা, এখন ঘুমাও, আমার না প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে। আচ্ছা সোনা, তুমি ঘুমাও, রাত জাগলে আবার ঠান্ডা লাগতে পারে তোমার, এমনিতেই তুমি রাতে পান্তা খাইছো। রাখি, বাই। বলেই ফোনটা কেটে দিলাম। এদিকে রিয়া মনে মনে ভাবছে, কি লজ্জা, কি লজ্জা, ছেলেটা আসলেই একটা দুষ্ট কুত্তি। আমার সাথে ঘুমটা নষ্ট করে এখন লজ্জা পাচ্ছিস, তাই না? কত সুন্দর মুরগির গোশ দিয়ে ভাত খেয়ে ঘুম দিলাম, আর আমার ঘুমের মধ্যে 12টা বাজাই দিল। সকালে ফজরের নামাজের পরে আবারও ঘুমিয়ে আছি, সকাল 8টা। ওই ছেড়া ওঠ, আর কতক্ষণ ঘুমাবি? উঠতে হবে না নাকি? সারাদিন খেলে ফোন টেপার ঘুম পাড়া, তাছাড়া কি তোর কোনো কাজ নাই নাকি? কি আম্মু হঠাৎ আমার সাথে এমন ভাবে কথা বলছে কেন? আর দিন তো ভালোভাবেই কেটে যায়, আজ আবার কি হলো? কি হলো, চেঁচাচ্ছ কেন? ও, আমি এখন চেঁচাচ্ছি না, আমি এখন কথা বললেই তো তোর চেঁচামেচি মনে হয়, তাই না?
ধুর আম্মু, কি বলো এগুলা? কি হয়েছে তোমার? আমার কিছুই হয় নাই, টেবিলের উপর খাবার রাখা আছে, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খেয়ে নে। বলেই আম্মু চলে গেল। বুঝি না বাপ, এদের এখন কি হয়, দূর ভাল লাগে না। তারপর উঠে ফ্রেশ হয়ে নিচে খেতে চলে আসলাম। আম্মু খাইয়ে দাও। তোর কি হাত নাই নাকি? নিজে খাইতে পারিস না? প্লেটের নিচে খাবার রাখা আছে, খেয়ে নে। মনে হয় খুব রেগে আছে আমার মা জননী, তাই আর তাকে কিছু বললাম না, নইলে অবস্থা অন্যরকম হতে পারে। খাবার প্লেটটা সরাতেই আমার চোখে কপাল উঠে গেল। সুন্দরভাবে খাবারগুলো সাজানো আছে, পেঁয়াজ, কাঁচামরিচ, আলুর ভর্তা আর পান্তা ভাত। আম্মু, এগুলো কে খাবে? কেন বাবা তুই? তোর তো রাতে পান্তা খেতে কষ্ট হয় তাই না? তাই আমি ভাবলাম সারাদিন পান্তা ভাত খাবি আর রাতে না হয় গরম খাইলি। তুই তো আবার আমাকেও কষ্ট দিতে চাস নে। কি আইডিটা কেমন হলো বল? তোর কি হাত নাই নাকি? নিজে খাইতে পারিস না? প্লেটের নিচে খাবার রাখা আছে, খেয়ে নে। মনে হয় খুব রেগে আছে আমার মা জননী, তাই আর তাকে কিছু বললাম না, নইলে অবস্থা অন্যরকম হতে পারে। খাবার প্লেটটা সরাতেই আমার চোখে কপাল উঠে গেল। সুন্দরভাবে খাবারগুলো সাজানো আছে, পেঁয়াজ, কাঁচামরিচ, আলুর ভর্তা আর পান্তা ভাত। আম্মু, এগুলো কে খাবে? কেন বাবা তুই? তোর তো রাতে পান্তা খেতে কষ্ট হয় তাই না? তাই আমি ভাবলাম সারাদিন পান্তা ভাত খাবি আর রাতে না হয় গরম খাইলি। তুই তো আবার আমাকেও কষ্ট দিতে চাস নে। কি আইডিটা কেমন হলো বল? কাল রাতে আমি রিয়াকে যা যা বলেছি সেগুলো আম্মু কিভাবে জানলো? তাই তো বলি, আম্মু আমার সাথে এমন করে কথা বলছে কেন? আমি তো কখনো তোমাকে এগুলো বললাম না আম্মু। পিছন থেকে কেউ একজন। আম্মুকে বলো নাই, তবে আমাকে তো বলেছো। আমি পিছনে তাকিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। এই মেয়ে এত সকালে আমাদের বাড়িতে কি করে? রিয়া, তুমি এত সকালে আমাদের বাড়িতে? আমি তোমার কথা রাতে বিশ্বাস করে ভাবলাম এখন থেকেই যখন সময় পাবো তোমার আম্মুকে গিয়ে হেল্প করব। আর পরে আম্মুর কাছ থেকে জানতে পারলাম তুমি রাতে আমাকে যা যা বলেছো সবগুলো মিথ্যা। শালা চিটার! কি বলো? আম্মু আছে তো। আর আম্মু, আমি পান্তা ভাত খাইতে পারবো না। কি বললা তুমি? খাইতে পারবে না তাই না? দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। খাইয়ে দিতে হবে না তোমাকে, আমি খাবোই না। কি বললি তুই? খাবি না তাই ছুরি আনবো? আম্মু, আম্মু আমার কথা শুনে মুখে একটা বেঞ্চি কেটে চলে গেল। আর আমি পরে রইলাম এই ঝগড়াটু মেয়ের কাছে। রিয়া আমার কাছে এসে বসে। দেখি হা করে শোনা। বাচ্চাদের মতো। না না না, আমি খাবো না। তুই হা করবি নাকি ছুরিটা গলায় ধরবো? তুমি পচা, তোমার কাছে আমি খাবো না। পচা মেয়ে, যাও বলছি, যাও। কুত্তা, আমি কিন্তু এবার সত্যি সত্যি এগিয়ে যাচ্ছি। রিয়ার চিৎকার ভয় পেয়ে সঙ্গে সঙ্গে হা করে ফেললাম। আর রিয়া আমার মুখের মধ্যে পান্তা ভাতের সঙ্গে আলুর ভর্তা মাখিয়ে খাইয়ে দিতে লাগলো। উফ ভাই, সেই সুস্বাদু খাবার। খাওয়া শেষ করে আমি আমার রুমের মধ্যে এসে বসে আছি। আর রিয়া আম্মুর সাথে কি যেন কথা বলছে। কিছুক্ষণ পরে রিয়া আমার রুমের মধ্যে প্রবেশ করলো। তারপর, চলো। কোথায় যাব? বাইরে ঘুরতে বের হব আমরা। কিন্তু কোথায় যাব সেটাও তো বলবে নাকি? গেলেই দেখতে পারবে। আমি আর কথা বাড়ালাম না। আম্মুকে বলে রিয়ার সাথে বেরিয়ে পড়লাম একটা রিক্সা নিয়ে। কিছু সময় পরে রিক্সাটা একটা রেস্টুরেন্টের সামনে থামলো। তারপর ভেতরে ঢুকে যাওয়া হলো। আর যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। হবু বউয়ের সাথে ঘুরতে বেরিয়েছি। হবু বউ আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করলো। রেস্তোরাঁর মধ্যে ঢুকতেই একদল মেয়ে আমাদের সামনে এসে এক প্রকার দৌড়ে চলে আসলো। শালার মেয়েগুলাও না দেখতে এক একটা উফ। তাদের মধ্যে একটা মেয়ে আমার বউ মানে হবু বউকে উদ্দেশ্য করে বলল, দোস্ত, এটা কে রে? উফ, দেখতে তো সেই। আল্লাহ গো, এ আমি কাদের তালে পড়লাম? এরা কি আমাকে ইপটিজিং করতেছে? দূর, ভয় পাই নাকি আমি? আমি হলাম পুরুষ। পুরুষ মানে কি ভয় পায় নাকি? মেয়েগুলোর কথা শুনে আমার হবু বউ দেখলাম রেগে আগুন। ও, তোরা এগুলো কি শুরু করলি? ও আমার বর, ভালোভাবে কথা বল।
আরে দোস্ত রাগিস কেন? আমরা তো এমনি মজা করলাম। তুই তো আমাদের বললি তো হবু বরের সাথে আমাদের পরিচয় করিয়ে দিবি, তাই আমরা দুলা ভাইয়ের সাথে একটু মজা করলাম। দুলা ভাই, আপনি কি রাগ করলেন? মেয়েটির গালে একটা টিপুনি মেরে মুচকি হাসি দিয়ে, ধুর শালি, কি যে বলো না, তোমরা না আসলে এক একটা শালি। শালিদের কথায় কি রাগ করা যায়? আপনি কি আমাদেরকে গালি দিচ্ছেন ভাইয়া? দেখো দেখো, শালিগুলো বলে কি, আমি তোমাদের গালি দিতে যাব কেন? এটা তো আমাদের সম্পর্কের নাম। ওই, তুমি এখন চুপ করবে? তোদের সাথে ওর পরিচয় করে দেই। ওর নাম আজিজ, পুরো নাম হচ্ছে মোহাম্মদ আজিজ। আজিজ, এরা হলো আমার ফ্রেন্ড। থাক দোস্ত, তোর পরিচয় করে দিতে হবে না। দুলা ভাইয়ের সাথে আমরা এমনিতেই পরিচয় করে নিচ্ছি। তারপর এক একে সবগুলো মেয়ে হাত বাড়িয়ে দিয়ে প্রথমে হাই বলে তাদের নামগুলো বলতে লাগলো। মেয়েগুলো এক এক করে ওদের নামগুলো বলে গেল। টিনা, মিনা, সিনা, বিনা, রিনা, কনা, মনা। আর আপনার নাম কি? জি, আমি জানি না। কি? ও হ্যাঁ, রিয়া তো বললই, কিন্তু দুলা ভাই আপনি যে কি বলবো, তাই মন থেকে সবকিছু হারিয়ে ফেলেছি। এবার কি হাত মিলিয়ে পরিচিত হবেন? না থাক, তার আর দরকার নেই। তোরা থাক, আমরা এখন আসি। কি বলছিস দোস্ত? কিছু না খেয়ে চলে যাবি? কত আশা করে আসছিলাম, আজ পেট পুড়ে খাবো। অন্য একদিন খাওয়াবো। এখন তোরা থাক। খাপচুন্নির দল, আমার বরটাকে নিয়ে টানা হেঁচড়া শুরু করে দিয়েছিস। আমি তোদের খাওয়াবো না। কোন দিন খাওয়াবি সেটা তো বলে যা। আমার বিয়ের দিন সবাই আসিস, পেট ভরে খাইয়ে যাবি। বাবুর্চিকে বলে তোদের জন্য এক্সট্রা টেবিল রেখে দেব। যা যা মনে চায় খেয়ে নিস। এখন বাই। বলে রিয়া আমাকে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। আর মেয়েগুলোকে দেখে মনে হলো শালিকারা আজ 7 দিন হলো না খেয়ে আছে, আবার খাবার পেয়েও তা হারিয়ে ফেললো। ওই কুত্তা, তুই ওদের সঙ্গে অমন গা ঘেসে ঘেসে কথা বললি কেন? নাকি তোর চরিত্রই এমন? শালা লুচ্চা। ছি 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 ছি, রিয়া, ছি, তোমাকে এই কথাটা বলতে পারলো? আমাকে এত বড় অপবাদ দেওয়ার আগে তোমার একবারও কথাটা মুখে আটকালো না? না, এই জীবন আমি আর রাখবো না। ডায়লগ ছাড়। তুই কি করতে পারিস তা আমার জানা হয়ে গেছে, শালা লুচ্চা। দেখো, ওরা আমার শালির মতো, তাই তো একটু দুষ্টামি করলাম। ও, যত দোষ নন্দ ঘোষ, তাই না? ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। এর পরে থেকে কোনো মেয়ের দিকে তাকালে না চোখ তুলে নিব। হয়তো তোর বাপের দেওয়া যৌতুকের চোখ, তাই না, যে চাইলি আর তুলে নিলি? কিছু বললে? কই না, কিছুই তো বলে না। যা বললাম মনে থাকবে তো? হয় থাকবে। এই তো গুড বয়। এখন চলো, আমরা ফুচকা খাবো। এই না, আমি ফুচকা খাইতে পারবো না। কেন, সমস্যা কি? খেতে পারবো না কেন? তুমি ফেসবুকে ওই পোস্টটা দেখো নাই? আরে ওই যে বড় ভাই পোস্ট করছিল। মামা, আপনি কি টয়লেট করার পরে সাবান দিয়ে হাত ধৌত করেন? না মামা, তবে টয়লেট যাওয়ার আগে ভালোভাবে হাত ধুয়ে নেই। সারাদিন মরিচের কাজ করতে হয় তো, তার জন্য। সি, কি বলো এগুলো? সত্যি। ফুচকা আমার সব থেকে প্রিয়। তাহলে তুমি খাও, কিন্তু আমি খেতে পারবো না। তাহলে থাক, তুমি না খেলে আমিও খাবো না, পরে একদিন খাবো। এখন তাহলে আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে আসো। আচ্ছা চলো। যারা ফুচকা ভালোবাসেন প্লিজ রাগ করবেন না, এটা শুধু মজা করার জন্য বললাম। আর একটা বড় ভাইয়ের পোস্ট দেখেছিলাম, আমাদের দেশে ফুচকাওয়ালারা শত গুণে ভালো আছে, আর আমিও ফুচকা খাইতে ভালোবাসি, রিয়াদের বাড়ির সামনে। তাহলে আমি এখন আসি, কেমন? আমাদের বাড়িতে আসো, পরে যাবে। না, আমার বাড়িতে একা আছে, যেতে হবে। আর তাছাড়া সারা জীবন তো পরেই আছে তোমার বাড়ি যাওয়া আশা করার জন্য, তাই না? আচ্ছা তাহলে যাও, আর আম্মুর দিকে খেয়াল রেখো। সত্যি সত্যি চলে যাব। তাহলে আমাদের বাড়িতে আসো। না, যাব না। তুমি বরং আমাকে একটা দিয়ে যাও, আমি চলে যাই। তুমি কি পাগল নাকি?
এই রাস্তার মধ্যে? আচ্ছা বাবা, আচ্ছা, লাগবে না। তোমার বিয়ের পরে দিব, বাসর ঘরে গিয়ে। তুমি যাও, তারপর আমি যাব। পাগল একটা। বলেই ভিতরে চলে গেল। তারপর আমি আমাদের বাড়িতে চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া করে রুমে আসলাম। তারপর রিয়াকে ফোন দিলাম, কিন্তু একই রিয়ার ফোনটা ব্যস্ত দেখাচ্ছে কেন? এত রাতে রিয়া কার সাথে কথা বলে? অনেকবার ফোন দিলাম, কিন্তু ওই একই কথা, ব্যস্ত আর ব্যস্ত। তাই আমি আর ফোন টোন দিলাম না, ঘুমিয়ে পড়লাম। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। হঠাৎ কিসের যেন শব্দে ঘুমটা ভেঙে গেল। চারিদিক যেন স্তব্ধ হয়ে গেল নিমিষেই। তবে কিসের শব্দে যে ঘুমটা ভেঙে গেল আমার, সামনের দিকে তাকাতেই হালকা ডিম লাইট আলোতেই কিছু একটা চোখে পড়ল। এমা, 2জন মহিলা দাঁড়িয়ে আছে। আমার রুমে 2জন মহিলা কিভাবে থাকতে পারে? এ বাড়িতে তো শুধু আমি আর আম্মু ছাড়া আর কেউ থাকে না। তাহলে আমি যা ভাবছি, তাহলে কি তাই? ভূত নাকি? ভূত নাকি? ভয়ে কিছু বলতে পারছি না। কিছুক্ষণ পর দেখতে পেলাম ঘরটা লাল, নীল, বেগুনি আর অনেক রঙে রাঙিয়ে উঠল। ও মা গো, তাহলে কি এটা ভূত পেতনির গায়ের রং? না, আমি মরতে চাই না এই ভূতদের হাতে। কিছু একটা আমাকে করতেই হবে, কিন্তু কি করব? পাইছি। তাই শরীরে যতটা সম্ভব শক্তি আনা যায়, সব শক্তি এক জায়গায় করে দিলাম এক চিৎকার। ও মা গো, ভূত ভূত ভূত, বাঁচাও বাঁচাও, মেরে ফেললো, বাঁচাও, কেউ বাঁচাও। আমার চিৎকার শুনে ঘরটা এমনি এমনি আলোকময় হয়ে উঠল, মানে কন্টেনের ভাল্বটা জ্বলে উঠল। আর কে যেন দৌড়ে এসে আমার মুখটা চেপে ধরলো। তারপর বলতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাই ডিয়ার আজিজ, হ্যাপি বার্থডে টু ইউ। আমি তো শালায় অবাক। ঘরটার চারিদিকে তাকিয়ে দেখি পুরো ঘরটা সুন্দরভাবে সাজানো। আর যে 2জন মহিলার কথা বললাম, তারা আর কেউ নয়। একজন আমার আম্মু, আর একজন আমার হবু বউ রিয়া। আজকে আমার জন্মদিন, আর আমারই মনে ছিল না। কিন্তু রিয়া কিভাবে জানলো যে আজ আমার জন্মদিন? আর এই প্ল্যানটা বা কার? কি আজিজ, কেমন সারপ্রাইজ দিলাম বলো? রাখা তোমার সারপ্রাইজ। আমি কতটা ভয় পেয়ে গেছিলাম সেটা জানো? আমার সোনাটা ভয় পেয়ে গেছে, সরি জানো। আরে আরে, কি করছো? সরি বলতে হবে না, আমি অনেক খুশি হয়েছি। কিন্তু এত কিছু কখন করলে আর কিভাবে করলে? আমি আর আম্মু মিলে প্ল্যানটা করেছি। সকালে তোমাকে খাওয়ানোর পরে তুমি যখন তোমার রুমে চলে গেলে, তখন আম্মু আমাকে বলল কাল নাকি তোমার জন্মদিন। তারপর কি কি হয়েছে শুনবে? তাহলে শুনো। সকালের ঘটনা। মা, কি বুঝলে? আমার ছেলেটা কেমন? হুম আম্মু, ভালোই, তবে অনেকটা দুষ্ট। মা, আমার ছেলেটা দুষ্ট হলেও ওর মনটা অনেক ভালো। কারোর কখনো ক্ষতিও দেখতে পারে না। গরিব দুঃখীদের সাহায্য করতে চেষ্টা করে, ওর যতটুকু সাধ্য আছে। তাই সবার খুশিতে ও খুশি, আর সব সময় সবাইকে আনন্দ দেবার চেষ্টা করে। আম্মু, জানি, সেটা আমি প্রথম দিনই বুঝতে পেরেছি ওকে দেখে। তারপরও মা, আমার এই বজ্জাত ফাজিল ছেলেকে একমাত্র তুমিই ঠিক করতে পারবে। দোয়া করবেন আম্মু। কালকে তুমি সকাল সকাল রেডি হয়ে আমাদের বাড়িতে আবার আসবে, কেমন? অনেক কিছু রান্না করতে হবে। কেন আম্মু, কোনো অনুষ্ঠান নাকি? আর কিসের অনুষ্ঠান? সে কি, ফাজিলটা তোমাকে কিছু বলে নাই? না তো। কালকে তো ফাজিলটার জন্মদিন, আর তোমাকে বলবেই বা কেমনে? ওর জন্মদিন কবে ওর নিজেরই মনে থাকে না, তাই হয়তো বলে নাই। তাহলে একটা প্ল্যান করবো আম্মু। কি প্ল্যান? তারপর আম্মুকে সবকিছু বুঝিয়ে বলি, আর কি কি কিনতে হবে সেগুলো বলি। তারপর তোমাকে আমি বাইরে বেড়াতে নিয়ে যাই, আর সেই ফাঁকে আম্মু সবকিছু গুছিয়ে রাখেন। আমাকে না জানিয়ে এত কিছু করে ফেললে। তোকে বলতে যাব কেন রে, আমার বৌমা থাকতে। ও, এখন আমার থেকে এই পেতনিটা তোমার আপন হয়ে গেল, তাই না? আম্মু, দেখেছেন আপনার ছেলে আমাকে পেতনি বলেছে। ওই ফাজিল, আমার মেয়েটাকে একদম পেতনি বলবি না। ওকে, আমরা আজকের দিনে ঝগড়া না করি। কেকটা তো কাটতে হবে নাকি?
আয় তোরা। তারপর আমি আর আম্মু রিয়া মিলে কেকটা কাটলাম। আম্মুকে প্রথমে আমি খাইয়ে দিলাম, তারপর রিয়াকে খাইয়ে দিলাম, তারপর তারা দুজনে আমাকে খাইয়ে দিল। রিয়া তো প্রথমে খাইয়ে দেওয়ার আগে আমার পুরো মুখ কেক দিয়ে মাখিয়ে দিল। মেয়েটা আমার মতোই দুষ্ট আর অনেকটাই মিশুক। আমি একটা জিনিস বুঝলাম না, মেয়েটা এত তাড়াতাড়ি কিভাবে আমার পরিবারের সঙ্গে নিজেকে মানিয়ে নিল। আমার সাথে এমন ব্যবহার করে জানো, তার সাথে আমার 4-5 বছরের প্রেম করার পরে বিয়েটা হচ্ছে। অনেক আনন্দ করলাম তিনজন মিলে। তারপর আম্মু আমি তাহলে এখন আসি, কেমন? রিয়ার কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। তুমি কি পাগল হয়ে গেলে নাকি মা? এত রাতে বাড়িতে কিভাবে যাবে? কিন্তু কোনো কিন্তু নয়, তুমি আমার সাথে আসো। মা মেয়ে আজ দুজনে একসাথে ঘুমাবো। আসো। ঠিক আছে আম্মু, চলুন। তারপর রিয়া আম্মুর সাথে আম্মুর রুমে চলে গেল, আর আমি পড়েই রইলাম আমার রুমে। আমিও শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বিয়ের আগে যদি বউ আমাদের বাড়িতে থাকে তাহলে কি ঘুম আসে বলুন? খুব করে ইচ্ছে করছে রিয়ার সাথে ছাদে বসে ওই খোলা আকাশটা দেখি আর গল্প করি। রিয়াকে কি SMS দিব যাতে ছাদে আসে? যেই ভাবা সেই কাজ, দিলাম SMS। বউ কি করো? সঙ্গে সঙ্গে রিপ্লাই। আমার বরটার কথা ভাবি, আমার বর এত দুষ্ট কেন? তাহলে কি দুষ্টুমি ছেড়ে দিব? না, কখনোই না। এইভাবেই সারাটা জীবন আমার সাথে দুষ্টামি করে যাবে। কি পারবে না? খুব পারবো। ঘুমাবে না? ঘুম তো আসছে না, কি করব? তাহলে শুধু শুয়ে থাকো, ঘুমাতে হবে না। ছাদে আসো, ওই খোলা আকাশ দেখি। দুজনে একসঙ্গে আর গল্প করতাম আমাদের ভবিষ্যৎ নিয়ে। আমারও তো যেতে মন চাচ্ছে না, কিন্তু আম্মু ঘুমায় নাই? ঘুমাইছে তো। তাহলে আসো, আমি ছাদে বসে আছি। কিন্তু আরে কোনো কিন্তু নাই, আসো তো, আমি তোমার জন্য অপেক্ষা করি। ঠিক আছে, আসছি, দাঁড়াও তুমি। তারপর আমিও ছাদে চলে গেলাম। আমি ছাদে বসে অপেক্ষা করছি রিয়ার জন্য। কিছুক্ষণ পর কাদের উপরে কোমল মসৃণ নরম হাতের স্পর্শ পেলাম। রাত 2:30। ছাদে বসে রিয়ার জন্য অপেক্ষা করছি। মেয়েটাকে সেই কখন আসতে বললাম, কিন্তু তার আসার কোনো নামই নেই। এদিকে তো এত রাত, তার উপরে আবার ছাদ। একা একা ভয় লাগে না বলুন? না, কি করবো এখন? ফোনটা ঘরে ফেলে আসছি, নইলে ফোন করে জানা যেত আসতে তো দেরি হচ্ছে কেন। এতক্ষণের অবসান ঘটিয়ে কেউ একজন তার নরম কোমল মসৃণ হাত আমার কাঁধের উপরে রাখলো। পিছনের দিকে না তাকিয়েও আমি বললাম, এতক্ষণে আসলে রিয়া? সেই কখন থেকে একা একা বসে আছে। আমার কি ভয় ডর বলতে কিছু নাই নাকি? পিছন থেকে, আমি তোর মা, একা একা যদি ভয়ই লাগে তাহলে এত রাতে ছাদে বসে বসে কি করিস? পিছনের দিকে তাকিয়ে দেখি, এমা, এত সত্যি সত্যি আমার আম্মু। আম্মু এখানে কি করে? আর রিয়াই বা আসলো না কেন? দূর, ভাল লাগে না। আম্মু তুমি এখানে এত রাতে কি করো? আমি। তুই কি করছিস এই দুপুর রাতে ছাদের উপর? ভাল লাগছিল না আর ঘুমও আসছিল না, তাই ছাদে একা বসে বসে আছি। কিন্তু তুমি এখানে আসলে কেন? রিয়া তো একা একা ভয় পাবে রুমের মধ্যে। রিয়া রুমে নেই, ওর আব্বু আর ভাইয়ে নিয়ে গেছে রিয়াকে। রিয়ার আম্মু নাকি অনেক অসুস্থ। কি বলে, এখন নিয়ে গেলেন? 20 মিনিট হবে। রিয়া আম্মু অসুস্থ সেটা আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না? তার আগেই চলে গেলে রিয়া। তোকে অনেকবার ফোন দিয়েছিল, কিন্তু তুই ধরলি না। তাই আমি রিয়াকে বললাম ও হয়তো ঘুমিয়ে গেছে, তুমি তাড়াতাড়ি তোমার মায়ের কাছে যাও। আমি সকালে আজিজকে নিয়ে তোমাদের ওখানে যাব। আর রিয়া যাবার কিছুক্ষণ পরে আবার আমাকে ফোন দিয়ে জানালো তুই নাকি ছাদে একা একা বসে আছিস, তাই আমি তোকে নিতে এলাম। ওহ, শালার শাশুড়ি অসুস্থ হওয়ার আর টাইম পেল না। যেই ভাবলাম তার মেয়ের সাথে একটু সুখ দুঃখ আলাপ করব, অমনি তার অসুস্থ হতে হবে। এখনই এমন, জানি না বিয়ের পরে যখন বাচ্চা কাচ্চা নেওয়ার প্ল্যান করব তখন কি হবে। এত কি ভাবিস? চল তাড়াতাড়ি ঘুমাবি, কাল আবার সকাল সকালে রিয়ার আম্মুকে দেখতে যেতে হবে। তবে আম্মু, আমার মাথাটা অনেক ব্যথা করছে। আমি আজ তোমার রুমে শুবো, তোমার কোলেতে, আর তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, এবার তো চল।
তারপর আম্মুর সাথে আম্মুর রুমে চলে আসলাম। আমি আম্মুর কোলে মাথা রেখে শুয়ে আছি, আর আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আম্মুর কোলে শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি সে খেয়ালই নেই। সকালে আম্মুর কোরআন তেলাওয়াত শুনে ঘুম ভাঙলো। আমার আম্মু প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করে। তারপর কি রে, বসে আছিস যে? যা রুমে গিয়ে উজু করে এসে আগে নামাজ আদায় করে নে। আম্মু। তারপর নিজের রুমে এসে নামাজ পড়ে নিলাম। তারপর আম্মু কিছু টুকিটাকি বাড়ির কাজ করে নিল, আর আমরা সকালের খাওয়া করে রিয়াদের বাড়ির দিকে রওনা হলাম। সকাল 9টায় রিয়াদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। কলিং বেল দিতেই দরজাটা খুলে গেল। সামনে রিয়া দাঁড়িয়ে আছে। মনে হয় আমাদের অপেক্ষাতেই এতক্ষণ দরজার সামনে দাঁড়িয়েছিল। আম্মু আসেন, ভিতরে আসেন। আমাকে ভিতরে আসতে বলল না, শুধু আম্মু ভিতরে যাবেন। তাহলে আমি কি আবার চলে যাব? সকালে আম্মুর কোরআন তেলাওয়াত শুনে ঘুম ভাঙলো। আমার আম্মু প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করে। তারপর কি রে, বসে আছিস যে? যা রুমে গিয়ে উজু করে এসে আগে নামাজ আদায় করে নে। আম্মু। তারপর নিজের রুমে এসে নামাজ পড়ে নিলাম। তারপর আম্মু কিছু টুকিটাকি বাড়ির কাজ করে নিল, আর আমরা সকালের খাওয়া করে রিয়াদের বাড়ির দিকে রওনা হলাম। সকাল 9টায় রিয়াদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। কলিং বেল দিতেই দরজাটা খুলে গেল। সামনে রিয়া দাঁড়িয়ে আছে। মনে হয় আমাদের অপেক্ষাতেই এতক্ষণ দরজার সামনে দাঁড়িয়েছিল। আম্মু আসেন, ভিতরে আসেন। আমাকে ভিতরে আসতে বলল না, শুধু আম্মু ভিতরে যাবেন। তাহলে আমি কি আবার চলে যাব? তোমাকে কে চলে যেতে বললো? আমি কি একবারও বলছি তুমি চলে যাও? তা বলিনি, কিন্তু ভিতরে তো একবারও আসতে বললে না, শুধু আম্মুকেই বললে। দেখছেন আম্মু, আপনার ছেলে কতটা হিংসুটে, আপনাকেও হিংসে করে। তোরা আবারও শুরু করলি? তোদের দেখছি সাববেজের সম্পর্ক, দেখা হলে ঝগড়া করিস। আমি ভাবছি সারা জীবন তোরা একসাথে থাকবি কি করে। আম্মু, এটাকে বলে ভালোবাসা। ও তুমি বুঝবে না, তাই না রিয়া? আমার কথাটা শুনে মনে হলো মেয়েটা লজ্জা পেয়েছে। মরে যাই, কি লজ্জা, কি লজ্জা। তুই আর ভালো হইলি না। রিয়া, চলো তো, তোমার আম্মুর রুমে নিয়ে চলো আমাকে। আম্মু আসেন, আর আপনিও আসেন। চলেন। তারপর রিয়ার আম্মু আব্বুর রুমে চলে আসলাম, আর দেখলাম একটা ছেড়ি মানে আমার শাশুমা চিত হয়ে শুয়ে আছেন। আসসালামু আলাইকুম আপা, এখন কেমন আছেন? পুরো কথা বলতে না দিয়ে আমি দৌড়ে শাশুমার কাছে গেলাম। আম্মা গো, আপনার কি হয়েছে আম্মা? একবার শুধু বলেন আম্মা, আপনার এই অবস্থার জন্য কে দায়ী আম্মা? আপনার এমন হাল আমার দেখতে হবে আমার এই দুটো চোখ দিয়ে? তা আমি মানতে পারছি না গো আম্মা। এটা দেখার আগে আমার চোখ অন্ধ হয়ে গেল না কেন গো আম্মা? আল্লাহ, কি বলে ফেললাম। আল্লাহ, তুমি আমার এই দোয়াটা তুলে নিও না। আমি এখনো বিয়ে করি নাই, আর আমি কানা হতে চাই না গো আল্লাহ, মাফ করে দেন আল্লাহ। তারপর এই কথাগুলো বলে রিয়ার দিকে তাকালাম। দেখলাম মেয়েটা একদম ইমোশনাল হয়ে পড়েছে। রিয়া আমার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। রিয়া ভাবছে আমি তার মাকে কতটা সম্মান করি, ভালোবাসি। এদিকে রিয়ার আম্মু ইমোশনাল হয়ে পড়েছে, কিন্তু আমার আম্মু ঠিকই ধরতে পেরেছে যে এটা আমার দুষ্টুমি ছাড়া আর কিছু না। বাবা, এত উত্তেজিত হয় না, সব ঠিক হয়ে গেছে। আপনি কি বলছেন আম্মা? আপনার এত বড় একটা অসুখ করলো, আপনি মরতে মরতে বেঁচে উঠলেন, আর আপনি বলছেন কিছুই হয়নি? আমার কথা শুনে সবাই আমার দিকে হকের উপর অবাক দৃষ্টিতে তাকালো। আজিজ, এগুলো কি বলছো তুমি? উনি মরতে যাবেন কেন? রিয়া মামনি, তুমি ওকে নিয়ে তোমার রুমে যাও তো, তোমার আম্মুর সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে আম্মু। তারপর রিয়ার সাথে আমি ওর রুমে চলে আসলাম। রিয়া রুমে ঢুকতেই ওর দরজাটা বন্ধ করে দিয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। রিয়ার কাণ্ড দেখে আমি তো অবাক। এই মেয়েটার আবার কি হলো? আমার সোনাটার আবার কি হলো? কাঁদছো কেন এভাবে জানো? আজিজ, তুমি আমাদের পরিবারকে নিয়ে এতটা ভাবো? তুমি সত্যি অনেক ভালো আজিজ। বাহ, এইটুকুতে এত কিছু? সামান্য একটু কান্না করার জন্য এত সম্মান পেলাম? ভাবতেই যেন নিজে গর্বিত মনে হচ্ছে নিজের উপর। আই লাভ ইউ টু জানু। এবার তো আমাকে ছাড়ো, জামাটাই তো ভিজে গেল। আজিজ, আমাদের এবার যেতে হবে, তুই তাড়াতাড়ি আয়। আমি রিয়ার আম্মার ঘরে তোর জন্য অপেক্ষা করছি। আম্মু, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি বলে আবার বিছানার কাছে গিয়ে রিয়ার সামনে এসে দাঁড়ালো। তারপরে একটা হাত দিয়ে রিয়ার কাঁধের উপরে রেখে, রিয়া
আমার বউটা বুঝি লজ্জা পেয়েছে। এইবার শুধু মাথা ঝাঁকিয়ে বলল, অনেকটা। বাহ, আমার জগরুটে বউটা দেখি লজ্জাও পায়। যা দুষ্ট, সারাদিন শুধু দুষ্টমি না? এত লজ্জা কোথায় থেকে পাও শুনি? আর লজ্জা পেতে হবে না, যা হবার তো হয়েই গেছে। দেখি এবার আমার মুখের দিকে একবার তাকাও, আমার বউটাকে এক নজর দেখে তো যাই। এইবার রিয়া আমার মুখের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকালো, সাথে তার চাহনিতে ভয়ের আভাটাও স্পষ্ট দেখতে পেলাম। রিয়ার মায়া ভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, যেতে হবে মানে? কই যাবে? বাড়িতে যেতে হবে না, আম্মু তো ডেকে গেলেন আমাকে। এক্ষুনি চলে যাবে? হ্যাঁ সোনা, আম্মু তো তাই। তাছাড়া বাড়িতে আম্মু অনেক কাজ রেখে আসছে, সেগুলো গিয়ে করতে হবে তো। ঠিক আছে, তাহলে যাও। রাগ করে নাকি বউ? কাল তো আবার দেখা হচ্ছেই। আমি কার উপর রাগ করি না। আমি বেচারা নিরুপায় হয়ে রিয়ার আম্মুর রুমে চলে আসলাম। আম্মু চলো এখন। আমার কথা শুনে দুজনে আমার দিকে তাকালো। আমাকে দেখেই তাদের মুখটা যেন অন্যরকম হয়ে গেল। আমার দিকে তাকিয়ে রিয়ার আম্মু আর আমার আম্মু একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে, কি হলো, বাড়িতে যাবে না নাকি? আজিজ, আমাদের এবার যেতে হবে। তুই তাড়াতাড়ি আয়, আমি রিয়ার আম্মার ঘরে তোর জন্য অপেক্ষা করছি। ও হ্যাঁ, চল। তারপর রিয়ার আম্মুর থেকে বিদায় নিয়ে নিলাম। রুম থেকে বের হওয়ার আগে দেখলাম দুজনে মিটমিট করে হাসছে। বেয়ান, বিয়ের তারিখটা মনে হয় তাড়াতাড়ি ঠিক করতে হবে। রিয়ার আম্মু আর কিছু বলল না, শুধু হাসলো দেখলাম। পুরো রাস্তায় আম্মুর মুখে কেমন যেন হাসি হাসি ভাব দেখলাম। আম্মু, বল। তোমার কি হয়েছে বলো তো, এভাবে হাসছো কেন? কই হাসছি? আমার কিছু তো হয় নাই। আমি দেখতে পাচ্ছি তুমি এখনো হাসছো, আর বলছো হাসছি না। এমনি কিছু না। তোর ভাল লাগে না। আমিও আর কিছু জিজ্ঞেস করলাম না। বাড়িতে এসে আমি সোজা আমার রুমের মধ্যে প্রবেশ করলাম। শরীরটা কেমন যেন ক্লান্ত ক্লান্ত লাগছে, তাই আগে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের মধ্যে গেলাম। বাথরুমের মধ্যে প্রবেশ করে আয়নাতে চোখ পড়তেই আমার চোখ যেন কপালে উঠে গেল। বিশ্বাস করেন রাসেল ভাই, আয়নাতে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ আমার ঠোঁট দুটো একদম লাল হয়ে আছে। তার মানে হলো রিয়ার ঠোঁটের লিপস্টিক আমার ঠোঁটে লেগে আছে। এই জন্যই আম্মু এইভাবে হাসছিল। এইবার নিজের উপর নিজেরই কেমন যেন লাগছে। লজ্জায় নাকি ভয়ে বুকটা ধুপধুপ শুরু হয়ে গেল। কি লজ্জা, কি লজ্জা! এটা শুধু আম্মু না, রিয়ার আম্মুও দেখেছে। এখন সেমিনারের উপর খুব সেরি বের হওয়ার আগে তাহলে একবারও বললি না যে আমার ঠোঁটের লিপস্টিকের দাগ রয়েছে? আর কিছু না ভেবে ফ্রেশ হয়ে রুমে চলে আসলাম। দরজাটা আটকিয়ে শুয়ে আছি আর ভাবছি আম্মুর সামনে এখন কিভাবে যাব। এর আগে তো কখনো এরকম পরিস্থিতিতে পড়ি নাই। আর ঠিক তখনই জীবনে অনেক রকমের দুষ্টমি করেছি, কিন্তু লজ্জা কি জিনিস তা কখনোই বুঝতে পারিনি বা বুঝে ওঠা হয়নি। কিন্তু আর আজ কি থেকে যে কি হয়ে গেল তার জন্য এখনো লজ্জায় বাইরে বের হতে মন চাচ্ছে না। তাই দরজা জানালা সব বন্ধ করে যেই শুতে যাব অমনি ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি রিয়ার নাম্বারটা জলজল করে ভাসছে। এই সেমরিটা এখন আবার ফোন দিল কেন? ইচ্ছে না থাকা সত্ত্বেও ফোনটা রিসিভ করলাম। সোনা, তোমার জন্য একটা সুখবর আছে। সুখবর? সোনা, সুখবর। সুখবর? তার মানে তুমি কি মা হতে চলেছ? দিলে তো মুডটা নষ্ট করে। মা হওয়া ছাড়া কি আর কোনো সুখবর নাই নাকি? সব সময় তোমার মনের মধ্যে এগুলো চলে? দূর, কি যে বলো না তুমি। আমার মাথা ঠিক নেই, তাই উল্টাপাল্টা বলে ফেলছি। কেন, কি হয়েছে আবার তোমার? আগে তুমি বলো কি সুখবর দিবা। গেস করো। ওই সেরি ভঙ্গিমা না করে তুই কি বলবি, কি হয়েছে? কি বললা তুমি? আমি তোমার সাথে ভঙ্গিমা করি? রিয়া, রিয়া সোনা কাঁদে না। আচ্ছা বাবা, আমি সরি। এবার তো বলো কি বলবে। ইস, আমার লজ্জা করে, আমি বলতে পারবো না। তুই মাফ কর মা। কি হয়েছে বললে বল, না বললে নাই। আমি ফোনটা রাখলাম। শালা এমনিতেই আছি একটা চিন্তায়, আর এদিকে এক ন্যাকামি। ভালো লাগে না বলুন। এই ফোনটা রাখবে না প্লিজ, আমি বলছি কি হয়েছে। হ্যালো,
হ্যাঁ বলো, কি খবর দিবা? সত্যি বলতে হবে? ইস, এ তো মহা মুশকিলে পড়লাম। তুই কি বলবি? আমার মা কি হয়েছে? বলবো? এবার সত্যি সত্যি কেটে দিলাম। ও মোর খোদা, এ কোন পাগলের তালে ফেললাম আমারে। রিয়া শোনো, তোমার কিচ্ছু বলতে হবে না। গেদি, তুই এইবার আমাকে মাফ কর আফু। বলছি, তুমি মা হবে আর আমি বাবা হব। আমি মা হব আর রিয়া বাবা হবে, এ কেমন কথা? এইবার দুঃখে আমার হাসি পাচ্ছে। কথাটা শুনে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। আমি মা হব কিভাবে? আর যদি মা হইও, তাহলে নর্মাল তো জীবনে কিছু হওয়ার সম্ভাবনা নেই সিজার ছাড়া। আর সিজার করতে গেলে তো রিয়া গো, রিয়া শোনা, তুমি এগুলো কি বলছো? আমি মা হব মানে? ও সরি, খুব এক্সাইটেড মুডে ছিলাম তো, তাই উল্টো বলে ফেলছি। আসলে আমি বলতে চেয়েছি আমি মা হব আর তুমি বাবা। উফ, এইবার যেন ধরে প্রাণটা এলো। এখন নিজেকে পুরুষ মানুষ লাগছে, কিন্তু তারপরও খটকা একটা রয়েই গেল। আমাদের তো এখনো বিয়েই হয় নাই, আর তার সাথে আমার এখনো ফিজিক্যালি কোনো কিছু হয় নাই। তাহলে আমি বাবা কেমনে হব? তুমি এগুলো কি বলছো রিয়া? আমি বাবা কেমনে হব? আমাদের তো এখনো বিয়েই হলো না। এখন না হলে কি হবে? 2 বছর পরে হবে তো, নাকি? তুমি এগুলো কি বলছো? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তুমি কি বলতে চাও সহজ সরল করে বলবে প্লিজ। আসলে কিছুক্ষণ আগে আমার শাশুড়ি মা আমার মাকে ফোন করছিল। তাতে কি হয়েছে? আমু বলল সামনের সপ্তাহে 33 তারিখে নাকি আমাদের বিয়ে, তারপর বাসর রাত, আর তারপরে তুমি বাবা আর আমি মা। ও এই কথা। তা এই কথাটা সরাসরি বললেই তো পারতে, এত ঘুরাইতে হবে কেন? তোমরা মেয়েরা এমন কেন বলো তো? সোজাসুজি একটা কথাও কি তোমরা বলতে পারো না? সব কথায় ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হয় তোমাদের। না, পারি না। এতে তোমার কোনো সমস্যা? না, সমস্যা থাকবে কেন? এই দাঁড়াও, তুমি কি যেন বললে? আমাদের বিয়ে 33 তারিখে? কেমনে এটা সম্ভব? 33 হতে যাবে কেন? আমি তো বললাম 23 তারিখ। তুমি কি শুনছো? তুমি তো বললা তোমার মাথাটা নাকি ঠিক নাই। হবে হয়তো। এবার বলো তো তোমার কি হয়েছে? শুনবে? তাহলে শোনো। সারাদিন ঘটে যাওয়া কথাগুলো রিয়াকে বললাম। আমার কথা শুনে মেয়েরা তো যা ইচ্ছা তাই অবস্থা। কি বলছো তুমি? সব দোষ তোর, ওই ঠোঁট দুটোর যত্ত সব। চুপ করো, উনি মনে হয় ধোয়া তুলসী পাতা। আর এই জন্যই তো বলি, এত তাড়াতাড়ি আমাদের বিয়ের তারিখ ঠিক করলে কেন? এখন আমি কি করব? এক বিষয়ে কিন্তু ভালোই হলো, তাই না গো? রাখো তোমার ভালো। আমার ইজ্জতের ফালুদা বানিয়ে এখন বলছে ভালো হয়েছে। কিছু বলতে যাব, অমনি আম্মু ডাক পড়লো। আজিজ, এই আজিজ, টেবিলে খাবার দিয়েছি, খেয়ে যা। আসছি আম্মু। রিয়া, আম্মু ডাকছে, তোমার সাথে পরে কথা বলবি। ঠিক আছে, সাবধানে। আর আম্মু এ বিষয়ে কিছু জিজ্ঞেস করলে তুমি বলবে ওটা আইসক্রিমের রং ছিল, তুমি আমার রুমে এসে আইসক্রিম খাচ্ছিলে। ধুর, কি বলে এগুলো? আম্মু ওই বিষয়ে তাই কিছু জিজ্ঞেস করে, বাট তোমার ঠোঁটটা কিন্তু আইসক্রিমের থেকে কম না। যেমন নরম তেমন কোমল, আর বেশ ঠান্ডা, তার সাথে রং তো আছেই। ধুর শালা, ফোন রাখো, সবসময় শুধু দুষ্টমি না। বলে এই রিয়া ফোনটা কেটে দিল। কেমন মেয়ে রে বাবা! ওর কথা বাদ দেই, যাই আগে খেয়ে আসি। পেটটা কেমন ক্ষুধায় চৌ চৌ করছে। লজ্জা শরমের মাথা খেয়ে খেতে চলে আসলাম। পুরুষ মানুষের কি এত লজ্জা পেলে চলে? খাবার টেবিলে বসতেই আম্মু যা বলল তা শুনে আমি, কালকেই তোদের বিয়ে। রিয়ার আম্মুর সাথে কথা বললাম, ওনার কোনো আপত্তি নেই। কাল সারাদিন বাসাতেই থাকবে, কোনো জায়গায় যেন যাস নেই আবার। আম্মুর কথা শুনে কিছুক্ষণ আম্মুর মুখের দিকে তাকিয়ে রইলাম। তারপর বললাম, কালকে বিয়ে মানে কি? কি বলো আম্মু? কালকে বিয়ে কিভাবে সম্ভব? কেন সম্ভব না? এখনো বিয়ের কোনো গোছগাছ কিছু হলো না, তাহলে কালকে কিভাবে বিয়ে হবে? তাছাড়া আমার বন্ধু বান্ধবদের তো বলতে হবে, আর আত্মীয় স্বজনরা তো আছেই, ওদের তো বলতে হবে না।
একদমে কথাগুলো বললাম। বিয়েটা কাল সন্ধ্যার দিকে হবে। তোমার বন্ধু বান্ধবদের যদি বলতে হয় বলো, সমস্যা কোথায়। আর গোছগাছ নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। ফয়সাল আর রাফিকে বলে রেখেছি, ওরা কাল সকালেই চলে আসবে। আর আসার সময় বেশ সবকিছু কিনে নিয়ে আসবে। বিকেলের দিকে জিম আর জুথি ওরা দুজনও আসবে তোমার ঘর গোছানোর জন্য। আর আগে বিয়েটা হয়ে যাক, তারপর একদিন ঘটা করে অনুষ্ঠান করে সব আত্মীয় স্বজনদের দাওয়াত করে আনলেই হবে। ও নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। কিন্তু আম্মু, আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না। আমি চাই না তুমি বিয়ের আগে কোনো অঘটন ঘটিয়ে বসো। আমার কথা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। আম্মু, আর কোনো কথা নেই। খাওয়া হয়ে গেছে, এখন যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি আর কথা বাড়ালাম না, কারণ আম্মু আমার সাথে এভাবে আগে কখনো কথা বলে নাই। যতই দুষ্টমি করি না কেন, কিন্তু আজকে যা হয়ে গেল এটা কোনো দুষ্টামি না। খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। বিয়ে তো করবো, আর কিছু তো না, এত চিন্তা করে লাভ নাই। আমার মাথা ভীষণ ব্যথা করছে, ভালোভাবে একটু টিপে দাও তো। মাত্র রান্না করে আসলাম, এখন আমার তোমার মাথা টিপে দিতে হবে? এই কুত্তা, তোরে কি বললাম, কানে যাচ্ছে না? বললাম না আমার মাথা ব্যথা করছে, মাথা টিপে দে তাড়াতাড়ি। আরে শোনা, রাগ করো কেন? আমি তো মজা করলাম তোমার সাথে। এই তো এক্ষুনি তোমার মাথা টিপে দিচ্ছি। দাও। তারপর হরিয়ার মাথা টিপে দিলাম। সবে মাত্র রান্না করে এসে একটু বসতে যাব, আর অমনি নাকি ওনার মাথা ধরে গেল। বিয়ের পর থেকে একটা দিনও শান্তি পেলাম না। হয়েছে, দেখো তো বাবু, আমাদের একমাত্র ছেলে, মনে হয় টয়লেট করেছে। যাও, ওগুলো পরিষ্কার করে আসো। বউ, যাইতেছি তো, তবে 20টা টাকা দিবা, দরকার ছিল। 20 টাকা? এত টাকা দিয়ে কি করবা? হ্যাঁ, আসলে একটু স্টলে যেতাম চা খাবার জন্য। অনেকদিন হলো তো, আমার কাছে কোনো টাকা নেই। যদি দিতে খুবই উপকার হতো আর কি। ঠিক আছে, আগে যাও, বাবু টয়লেট পরিষ্কার করে আসো, তারপরে দিব। ঠিক আছে বউ, এক্ষুনি যাচ্ছি। তারপর বাবু টয়লেট পরিষ্কার করে আসলাম। বউ হয়ে গেছে। এই তো গুড বয়। এখন টাকাটা দাও। কিসের টাকা? তুমি না বললে বাবু টয়লেট পরিষ্কার করলে আমাকে 20 টাকা দিবা? তাহলে সি আজিজ, কি বলছো তুমি? নিজের সন্তানের টয়লেট পরিষ্কারের জন্য টাকা নিবে? সি আজিজ, সি। আমি থাক, আরে আমি করতে হবে না। এই নাও তোমার 20 টাকা। ধন্যবাদ বউ। আজ কতদিন পরে যে হাতে টাকা পেলাম তা ঠিক মনে নেই। টাকা পেয়ে খুশিতে বাকবাকম হয়ে চা খাওয়া আর আড্ডা দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসলাম। উদ্দেশ্য রফিক মামার চায়ের স্টল। বাইরে বের হতেই দেখি একটা ছেলে তার আম্মুকে বলছে, আম্মু, ও আম্মু, আমি দুধ খাবো না আম্মু, দুধ খেলে আমার বমি বমি পায়। কি? দুধ খাবি না, ডিম খাবি না, খাবিটা কি তুই? তুইও কি ওই আজিজের মতো রোগা চেঙ্কু হতে চাস নাকি? দেখিস না আজিজের বউ আজিজকে কেমন ধমকের ওপর রাখে। আজ যদি আজিজ একটু স্বাস্থ্যবান হতো, তাহলে কি ওর বউকে ধমকাতে পারতো? তুইও কি চাস ওর মতো বিয়ের পরে তোর বউ তোকে এমন ধমকের ওপর রাখুক? না আম্মু। তাহলে আজিজের মতো না হতে হলে কি করতে হবে? দুধ ডিম খেতে হবে। এই তো গুড বয়। আম্মু, আমি যদি দুধ ডিম খাই তাহলে আমার বউ আমাকে বকবে না তো? আজিজ ভাইয়াকে যেভাবে বকে। না বাবা, বকবে না। এই যে গুঁড়ো দুধ কিনে নিয়ে যাচ্ছি, এটাই বাড়িতে গিয়ে খেতে হবে কিন্তু। ঠিক আছে আম্মু। আম্মু, হাতের তালুতে একটু দুধ দাও না, চেটে চেটে খাই। তাদের মা ছেলের কথাগুলো শুনে মনে হলো আমার বুকের বাঁ পাশের হৃদয়টা গড়তে গড়তে ডান পাশে চলে আসছে। এই ব্যথাটা আর সহ্য করতে পারলাম না। বুকের ভিতরে চিনচিন ব্যথাটা বাড়তে লাগলো। না, এবার প্রতিশোধ আমাকে নিতেই হবে। তাই তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকেই দেখি ছেলেটা, আম্মু, আম্মু দেখো, যে ভাইয়াটা প্রতিদিন তার বউয়ের হাতের মার খায়, সেই ভাইয়াটা। ভাইয়া, ভাইয়া একটা অটোগ্রাফ দিন না, আসুন আমরা একটা সেলফি তুলি। এতক্ষণ যা হলো তা মুখ বুজে সহ্য করা গেল, কিন্তু এই কথাটা আর নিতে পারলাম না। আমি একটু চিকন বলে কি সবাই আমাকে নিয়ে উপহাস করবে নাকি? বউ আমাকে দিয়ে রান্না করাবে, টয়লেট পরিষ্কার করাবে নাকি?
ঘরে বউ কথায় কথায় বকবে, ঝাড়ির উপরে রাখবে নাকি? বউ বকলে এক কথায় কিন্তু বাইরের লোক, তাও আবার একটা পিচ্চি। না, আর নিতে পারলাম না। জোরে একটা চিৎকার করে ছেলে ও ছেলের মাকে দিলাম একটা একটা করে, আর বলতে লাগলাম, না 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 না, তোদেরকে আমি ছাড়বো না, না 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 না, তোদেরকে আমি ছাড়বো না। দিলাম মা ও ছেলেকে আচ্ছা মতো। ছেলের নাকের উপরে মেরে নাকটা ফাটিয়ে দিলাম। নাক দিয়ে ঝিমঝুম করে রক্ত পড়তে লাগলো। ছেলের মা তো দেখে আমার চুলের মুঠি ধরে এগালে গলে দিতে লাগলো। হঠাৎ চোখের উপরে মনে হয় রক্ত পড়তে লাগলো। রক্তটা মুছে চোখটা খুলে তাকিয়ে যা দেখলাম, বিশ্বাস করেন রাসেল ভাই, তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। চোখটা খুলে তাকিয়ে দেখি মা আর ওই ছেলেটা নেই। আমার সামনে দাঁড়িয়ে আছে রাফি আর ফয়সাল, আমার চাচাতো ভাই ও মামাতো। ফয়সালের নাক দিয়ে সমানে রক্ত পড়ছে আর রাফির হাতটা বেঁকা হয়ে আছে। আমি এগুলো দেখে তাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বললাম, রাফি ভাই তোরা, আর আমি এখানে কেন? আর তোদের এমন অবস্থা কেন? অসভ্য, এতক্ষণ থাপড়াইয়া শালা এখন বলতেছে আমাদের অবস্থা এমন কেন? ফয়সাল, সম্মান দিয়ে কথা বলো। আমি তোমাদের থেকে 9 বছরের বড়, সে কথা কি মনে আছে? তোর সম্মানের মায়ের রে বাপ, আমাদের কি অবস্থা করেছিস সেটা একবার চোখ খুলে ভালোভাবে তাকিয়ে দেখ। দেখ ভাই, আমি তো আর এগুলো ইচ্ছে করে করিনি, তাই না? রাগ তোর ইচ্ছে, শালা লুচ্চা। তোর জীবনেও বিয়ে হবে না, আর বিয়ে হলেও জীবনের সুখ কি জিনিস তার চোখে দেখবি না। তোর বউ তোকে দিয়ে কাপড় কাচাবে, বাসন মাজাবে, ঘর ঝাড়ু দেওয়াবে, টয়লেট পরিষ্কার করাবে, বাচ্চা কাচ্চা হলে তাদের তেনা কাঁথা ধোয়াবে। তোর বউ তোকে দিয়ে পা টেপাবে, পা টেপায় একটু এদিক সেদিক হলে উস্তা মেরে ফেলে দিবে। না 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 না, আর বলিস না ভাই। তোদের কথা তোরা ফিরিয়ে নে ভাই, আমি এত কিছু সহ্য করতে পারবো না। প্লিজ ভাই, তোরা আমার ধর্মের ভাই। না না, তোরা আমার মামাতো চাচাতো ভাই, ফিরিয়ে নে ভাই, প্লিজ প্লিজ। আচ্ছা যা, ফিরিয়ে দিলাম, এখন গুনে গুনে 15,000 টাকা দে। কি, তোদের বদদোয়ার দাম 15,000 টাকা? ভাই, তোরা একটা বদদোয়ার দোকান খুললেই তো পারিস, এতদিনে কোটিপতি হয়ে যেতি। বদদোয়ার টাকা হতে যাবে কেন? তোর বিয়ের যে জিনিসগুলো কিনে আনলাম সেটার টাকা দে। তুই যে কিপটে, তুই দিবি বদদোয়া দেওয়ার টাকা? হাসালি? ওহ, এই কথা। যা, টাকা দিবনি, বাকি রইল বিয়ের 15 দিন পরে নিস। হালকাতা করবো নে, টাকার সাথে বিরিয়ানি ফ্রি। কি ভাইয়া, সত্যি সত্যি কি আমাদের বিরিয়ানি খাওয়াবা? ভাইয়া, সত্যি সত্যি খাওয়াবো। শালা খানেওয়ালা আর দারুল, এতক্ষণ যাতা বলে গালি দিচ্ছিল, আর খাওয়ার কথা শুনে তুই থেকে তুমি হয়ে গেলাম। আর আমি তো জানি আম্মু তোদেরকে সব কেনার জন্য টাকা দিয়েছে। আমার সাথে চালাকি করো না বাচ্চাদানেরা, তোমাদের জালে তোমাদেরকেই ফাঁসালাম। ধন্যবাদ ভাইয়া, এগুলো নাও আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। বড় আম্মুর অর্ডার, সে কখন আমাদেরকে পাঠিয়েছে আর তোমার কোনো পাত্তাই নাই। হ্যাঁ, ফুপুমণি যখন তখন আসতে পারে, তাড়াতাড়ি রেডি হও, আমাদের আবার বেরোতে হবে। তোরা যা, তোরাও রেডি হয়ে আয়, আমি আসছি। তারপর ওরা চলে গেল, আর আমি ফুলের উপরে বসে গভীর ধ্যানে আচ্ছন্ন হলাম। তাহলে আমার সাথে যা ঘটলো সবটাই স্বপ্ন ছিল? উফ, খুব বাঁচা বেঁচে গেছি। কিন্তু বিয়ের পর কি ওইসব সত্যি সত্যি হবে নাকি আমার সাথে? না, ভাবতেই গা কেমন কাটা দিয়ে উঠছে। সবকিছু কেমন মাথার উপর দিয়ে যাচ্ছে, আর কিছুই যেন ভাবতে পারছি না। ভাবনার ছেদকে ভেদ করে আম্মুর ডাক শুনতে পেলাম। কিরে আজিজ, তোর কি হলো? রিয়ার আম্মু ফোন দিয়েছিল, আমাদের তাড়াতাড়ি যেতে বলছে। এই তো আম্মু, প্রায় শেষের দিকে। তোমরা 5 মিনিট দাঁড়াও, আমি 20 মিনিটের মধ্যে আসছি। তাড়াতাড়ি আয়। এই তো আম্মু হয়ে গেছে। রেডি হয়ে রুম থেকে বেরিয়ে দেখি 2টা পেতনি আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার 2টা মামাতো বোন, জিম আর জ্যোতি। কিরে পেতনি, তোরা কখন আসলি? ওই কুত্তা, তুই আবার আমাদের পেতনি বলছিস? তোরা যে হারে মেকআপ করছিস, তোদের পেতনি বলবো না তো মিস জায়না বলবো নাকি? ফুপি, দেখেছো তোমার ছেলে আবার আমাদের পিছে লেগেছে। আজ তোর বিয়ে, আজকের দিনেও কি মেয়েদেরকে শান্তি দিবি না নাকি? আজ অন্তত চুপ থাক। এখন সবাই চলো, যাও যাক। চল সবাই।
তারপর সবাই বের হয়ে গেলাম উদ্দেশ্য রিয়াদের বাড়িতে। আর কি জন্য তাদের বাড়িতে যাওয়া তা নিশ্চয়ই সবার অজানা না। রিয়াদের বাড়িতে ঢুকতেই একদল মেয়ে এসে আমার পথ আগলে দাঁড়ালো, আর তারপর যা বলল তা হলো, আর সব বিয়ে বাড়িতে যা হয় তাই হলো। তা আমরা তার বললাম না, ওগুলো পুরনো হয়ে গেছে। ছোটখাটো আয়োজন ছাড়াই আমাদের বিয়েটা হয়ে গেল। তারপর অনেক নিয়ম কানুন মেনে রিয়াকে নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে। রাত 9:30। ছাদে একা একা বসে আছি আর ভাবছি আগামী দিনগুলো কেমন হতে চলেছে। সব কি কাল রাতের স্বপ্নের মতো হবে নাকি? মেয়েটা আমাকে অনেক ভালোবাসে না। কাল রাতের কথা মনে পড়লেই আমাকে চোখ দিয়ে আধা ছটাক নোনা পানি বেরিয়ে পড়ল। মাথার উপরে যেন স্পষ্ট আকাশ দেখতে পাচ্ছি। ওহ, আকাশ তো সবসময় মাথার উপরেই থাকে। কিছুক্ষণ পরে কারো ডাকে হুশ। কিরে ভাইয়া, একা একা এখানে কি করছিস? হ্যাঁ, তোর জন্য বিড়ালটা সেই কখন থেকে বসে আছে। ফাজলামো করিস আমার সাথে? বিড়াল আমার জন্য বসে থাকবে কেন? আরে গাধারাম, এ বিড়াল সে বিড়াল না, এ বিড়াল হলো। থাক, আপনাকে আর পাকামো করতে হবে না, আমি বুঝে গেছি আপনি কি বলতে। তাহলে যাও আর বিড়ালটা মারো আর রাজ্যটা জয় করে আসো। ভাইরে, আমারও তো মন চাচ্ছে যে বিড়ালটা মারি, কিন্তু বিড়াল মারার পরে যে আমি শেষ হয়ে যাব রে ভাই। তুমি কি দুর্বল নাকি? জোর নাই ওইখানে? আমি বললাম কি আর ও বুঝলো কি? এমনি কি বলে, আজকালকার পোলাপান হওয়ার পর থেকেই এক একটা পিস হয়। আমি ভাবছি পা টেপা, বাসন মাজা, টয়লেট পরিষ্কার করার কথা, আরো খাড়াই কত দূর চলে গেছে। আগে যখন আমরা ওগুলোর বিজ্ঞাপন দেখতাম তখন ভাবতাম বেলুনের বিজ্ঞাপন, আর এখনকার পোলাপান প্যান্থারের নামগুলো চিতাবাগের মনে করে না, অন্য কিছু মনে করে। হায় রে যুগ, এদের সকলকে এক একটা নোবেল দেওয়া উচিত। আমি ওর দিকে রাগীভাবে তাকাতেই ও দৌড়ে চলে গেল। তারপর আমি ধীরে ধীরে আমার রুমের সামনে এসে দাঁড়ালাম। বুকে 3 কেজি সাহস এনে দরজাটা খুলে ভিতরে প্রবেশ করতেই রিয়া যা করলো তা দেখে আমি থ হয়ে গেলাম। নায়িকার নাম চেঞ্জ, রিয়া থেকে অরু। বাসর ঘরে বসে আছে রিয়া। আমি ধীরে ধীরে এগুতে লাগলাম বাসর ঘরের দিকে। যেই আমি কোনো কিছুতেই ভয় পেতাম না, সেই আমি যেন ভয়ে ভয়ে 1 পা 2 পা করে এগুচ্ছি বাসর ঘরের দিকে। বারবার শুধু রাত্রে স্বপ্নটার কথা মনে হচ্ছে। স্বপ্নটা কি সত্যি হতে চলেছে? না না না, ভয় পেলে চলবে না। পুরুষ মানুষের আবার ভয় কিসের? হাঁটতে যেই দরজাটা ধাক্কা দিতে যাব অমনি বুকটা ধুপ ধুপ করে উঠল। দূর, পুরুষ মানুষের এত ভয় পেলে চলে নাকি? বুকে 3 কেজি সাহস জুগিয়ে এক ধাক্কা দরজাটা খুলে ফেললাম। ভিতরে ঢুকে তো আমি অবাক। রিয়া মাথায় 1 হাত ঘোমটা টেনে নিচের দিকে তাকিয়ে বসে আছে। আমি যে রুমের মধ্যে প্রবেশ করেছি সেটা রিয়া ঠিক বুঝতে পেরেছে। ভয়ে ভয়ে খাটের কাছে গিয়ে দাঁড়ালাম। রিয়ার সামনে যে দাঁড়াতেই মেয়েটি আমাকে অবাক করে দিয়ে বসা থেকে উঠে এসে আমার পা ছুঁয়ে সালাম করে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনার কি উজু আছে? জি আছে, তোমার? জি আমারও আছে। তাহলে চলুন 2 রাকাত নামাজ আদায় করে নিই দুজনে। তারপর দুজনে একসাথে নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষ করে রিয়া গিয়ে আবারও ঘোমটা টেনে খাটের উপরে গিয়ে বসলো। আর এদিকে আমি ভাবছি এখন কি হতে চলেছে। রিয়াও কেমন যেন আমাকে আপনি আপনি বলে ডাকছে। যে মেয়েটা আমাকে তুই তুই করে ডাকতো সে এখন আপনি বলে ডাকছে। বিষয়টা কেমন যেন সুবিধাজনক মনে হলো না। এত শত না ভেবে আমিও খাটের উপরে গিয়ে রিয়ার সামনে বসে পড়লাম। তারপর ধীরে ধীরে ওর মুখের উপর থেকে ঘোমটাটা সরালাম। এই প্রথম বাসর ঘরের মধ্যে রিয়াকে দেখলাম। একদম পরি যেন আমার সামনে বসে আছে। ওর দিকে এভাবে তাকিয়ে থাকা দেখে ও বলল, কি দেখেন এমন করে? পরি। কি? না কিছু না। আচ্ছা তুমি আমাকে আপনি আপনি বলে ডাকছো কেন? আপনি তো আমার স্বামী। ভাবি বলেছে স্বামীকে নাকি আপনি বলে ডাকতে হয়। তা তোমার ভাবি কি তোমার ভাইয়াকে আপনি বলে ডাকে? কই না তো, ভাবি তো ভাইয়াকে তুমি বলে ডাকে। তাহলে তুমি কেন আপনি বলে ডাকছো? তাই তো, আর বলবো না। গুড।
5 বছর পরে আমাদের একটা ফুটফুটে মেয়ে হয়েছে। ওর নাম রেখেছি আলিয়া। মেয়েটা খুব ঝগড়ুটে, একদম ওর আম্মুর মতো। দুষ্টও বটে, ঠিক আমার মতো। যেমন দুষ্টুমি করে ঠিক তেমনই ঝগড়া করে। তবে আমার সাথে অতটা ঝগড়া করে না, রিয়ার সাথেই বেশি সময় ঝগড়া করে। মা মেয়ের ঝগড়াটা দেখি আর সেই লেভেলের হাসি, একদম প্রাণ খুলে হাসি। আম্মু আম্মু তুই তোলো। দেখছিস না কি করছি? রান্না করছি, দেখতে পাচ্ছিস না? আম্মু তুমি আমালে বতো কেন তুদু তুমি খুব পতা? হ্যাঁ, আমি তো পচা। এই বাড়িতে তো শুধু তুই আর তোর আব্বুই ভালো, তাই না? হ্যাঁ আব্বু তো ভালোই। আব্বু আমালে চকলেট কিনে দেয়। মামনি, তোমার আম্মু অনেক পচা, তাই না? আম্মু পতা, আম্মু পতা। আমি পচা না? ঠিক আছে, দেখা যাবে কে পচা আর কে ভালো। রাতে দুজনের একজনকেও আমার কাছে শুতে দেব না। তখন দেখা যাবে পচা আম্মু আর পচা বউটার কাছে যেন কেউ আসতে না চায়। এই দেখেছো মামুনি, তোমার আম্মু কি রাগ দেখেছো? একটু দুষ্টুমিও করা যাবে না তোমার আম্মুর সাথে? করা তো যাবেই না। আব্বু আম্মু আমালে একটা ভাই এনে দাও না, আমি ওর সাথে। ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। পেজে লাইক দিয়ে সাথে থাকুন।